2020 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটা ছোট্ট গ্রামের সকাল 6টা নাগাদ কিছু মানুষের নজরে আসে এক জায়গায় আগুন জ্বালিয়ে কিছু একটা পোড়ানো হচ্ছে। একটু পরে সেখান থেকে মাংস পোড়ানোর গন্ধ আসতে থাকে। ঘটনাস্থলে থাকা কিছু মানুষ দেখতে যায় ওইখানে কি পোড়ানো হচ্ছে। এটা ভেবে যখন কিছু লোক আগুনের কাছে যাবে ভাবছিল, ঠিক সেই সময় দুটো ছেলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। ছেলেগুলোকে পালিয়ে যেতে দেখে ওইখানকার মানুষদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধে। তখন তারাও ওই ছেলেগুলোকে ধরার জন্য পিছন পিছন ছুটতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর ছেলেগুলোকে আর খুঁজে পায় না, অর্থাৎ ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলের ওই লোকগুলো দেখতে যায় ওইখানে ঠিক কি পোড়ানো হচ্ছিল। তারা ওইখানে গিয়ে যে দৃশ্য দেখেছিল সেই দৃশ্য দেখার পর তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওইখানে আগুন জ্বালিয়ে দুটো ডেড বডিকে পোড়ানো হচ্ছিল। ঘটনাস্থলে থাকা মানুষগুলো পাশের নদী থেকে জল নিয়ে আসে এবং আগুন নিভায়। দুটো মৃতদেহের মধ্যে একটা পুরোপুরি পুড়ে গেছিল আর একটা অর্ধেক পোড়া অবস্থায় ছিল। ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা আর বেশি দেরি না করে পুলিশকে ফোন করে এবং পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ ওইখানে এসে তদন্ত শুরু করে এবং তারপর জানায় যে দুটি মৃতদেহ পাওয়া গেছে তার মধ্যে একটি মেয়ের আর একটা পুরুষ নাকি মেয়ে সেটা বোঝা যাচ্ছে না, কারণ সেই বডিটা বেশিরভাগটাই পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করে জানতে পারে যেখানে ওই মৃতদেহগুলোকে পোড়ানো হচ্ছিল তার পাশেই একটা গর্ত করা হয়েছিল। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে হয়তো এই মৃতদেহগুলিকে প্রথমে কবর দিতে চেয়েছিল, হয়তো কোনো কারণে ওই মৃতদেহগুলোকে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর পুলিশ আর বেশি দেরি না করে মৃতদেহগুলোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় যে মৃতদেহটা বেশি পুড়ে গেছিল সেটা একটা 40 বছর বয়সী মহিলার, আর যে মৃতদেহটা অল্প বা অর্ধেক পুড়ে গেছিল সেটা একটা 22 বছর বয়সী তরুণীর। এরপর পুলিশ খোঁজ করতে থাকে এই দুজন কে, কি বা তাদের পরিচয়। এরপর পুলিশ আশেপাশের যে থানাগুলো আছে সেই থানাগুলিতে খোঁজ লাগায় যে এই কয়েকদিনের মধ্যে 40 বছরের কোনো মহিলা আর 22 বছরের কোনো মেয়ে নিখোঁজের কোনো রিপোর্ট এসছে কিনা। যদি কোনো থানায় মিসিং ডায়েরি হয়ে থাকে তাহলে অবশ্যই যেন তাদেরকে জানানো হয়। পুলিশ কিছুদিন অপেক্ষা করে, কিন্তু অপেক্ষা করা সত্ত্বেও আশেপাশের থানায় কোনো মিসিং ডায়েরি রিপোর্ট করা হয়নি। পুলিশ এইবার চিন্তায় পড়ে যায়, তাহলে এই মৃতদেহগুলি কার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পিকলুস মিস্টিরিয়াস ওয়ার্ল্ড আর আমি আপনাদের সঙ্গে পিকলু। তাহলে কে আসল খুনি জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পুলিশ পুনরায় ময়নাতদন্তের রিপোর্ট চেক করে। সেই রিপোর্ট চেক করে পুলিশ জানতে পারে এই যে দুটো মৃতদেহ পাওয়া গেছে এই মৃতদেহকে মারার আগে মাদক দ্রব্য সেবন করানো হয়েছিল এবং তারপর গলা টিপে হত্যা করা হয়েছে এবং সর্বশেষে তাদেরকে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। পুলিশের কাছে কোনো মিসিং রিপোর্ট না আসার কারণে পুলিশ দুশ্চিন্তায় পড়ে যায়। পুলিশ বুঝে উঠতে পারে না এই মৃতদেহগুলো কার। তখন পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে যে 40 বছর এবং 22 বছরই কোনো মেয়ে যদি নিখোঁজ হয়ে থাকে তাহলে অবশ্যই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এই বলে তারা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করে। পুলিশের করা এই ফেসবুক পোস্ট খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়ে। কিছুদিন পর এক ব্যক্তি থানায় ফোন করে, বলে সোশ্যাল মিডিয়ায় আপনারা যে মহিলার ও একটা মেয়ের বর্ণনা দিয়েছেন ঠিক সেই রকমই এক মহিলা ও মেয়েকে সে জানে যারা গত কিছুদিন ধরে নিখোঁজ। পুলিশ দ্রুত ওই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর নেয় এবং জানতে পারে ওই ব্যক্তির ফেসবুক ফ্রেন্ড লিস্টে 40 বছর বয়সী এক মহিলা আছে যার সঙ্গে সে মেসেঞ্জারে কথাবার্তা বলতো। ওই মহিলারও একটা 22 বছর বয়সী মেয়ে আছে। এরপর পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে ওই মহিলা ও ওই মেয়েটির ছবি জোগাড় করে ফেসবুক আইডির মাধ্যমে। এরপর পুলিশ তাদের ঠিকানা জোগাড় করে তাদের বাড়ি যায় এবং সেখানে গিয়ে জানতে পারে এরা এখানে ভাড়া বাড়িতে থাকতো। পুলিশ প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে 40 বছর বয়সী যে মহিলা তার নাম রামা দে আর 22 বছরের যে মেয়েটা ছিল তার নাম রিয়া দে। সম্পর্কে এরা দুজন মা ও মেয়ে। এই মহিলা প্রথমে তার স্বামীর সঙ্গে মহারাষ্ট্রে থাকতো। কোনো কারণে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় এবং তারপর তারা মেদিনীপুরের একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এরপর রামা দে ও রিয়াদের
কল ডিটেলস চেক করা হয় এবং সেখান থেকে জানা যায় যে দুইজনই একই নম্বরে ফোন করত, অর্থাৎ তারা দুইজনই একই ব্যক্তির সঙ্গে কথা বলতো। পুলিশ চেক করে এটা জানতে পারে যে তারা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, অর্থাৎ পুলিশের নজরে আসে যে বেশ কিছু বছর ধরে মা এবং মেয়ে দুজনের সঙ্গেই এক ব্যক্তি ফোনে কথা বলে আসছে ঘন্টার পর ঘন্টা। পুলিশ সন্ধান করে জানতে পারে ওই ব্যক্তির নাম সাদ্দাম। পুলিশ আর দেরি না করে সাদ্দামের খোঁজ করা শুরু করে। এরপর পুলিশ সাদ্দামের মোবাইল লোকেশন ট্র্যাক করে তার বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি গিয়ে বলে যে থানায় তোমাকে দেখা করতে হবে। সাদ্দামকে যখন প্রথমে জিজ্ঞাসা করা হলো যে এদের সম্পর্কে তুমি কি জানো, তখন কোনো উত্তরই সাদ্দাম দেয়নি। তারপর পুলিশ ধমকি দেয় এবং বলে তুমি যখন কিছুই জানো না তাহলে যেখানে মৃতদেহগুলোকে পোড়ানো হচ্ছিল সেই লোকেশনে তোমার মোবাইলের লোকেশন কেন দেখাচ্ছিল। এরপর পুলিশ ধমক এবং চমকানির মাধ্যমে যখন জিজ্ঞাসা করে তখন এক এক করে সাদ্দাম সমস্ত সত্য কথা বলে দেয়। এরপর সাদ্দাম বলে কিছু বছর আগে রামাদের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। আস্তে আস্তে সাদ্দাম এবং রামাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। আগেই বলা হয়েছিল যে এই রামাদে যে কিনা একজন ডিভোর্সি মহিলা, তারও একজন পুরুষ সঙ্গীর প্রয়োজন হতো। এই বন্ধুত্বের সুবাদেই সাদ্দাম রামাদের বাড়ি যেত আর ওইখানে গিয়েই রিয়াদের সঙ্গে পরিচয় হয় সাদ্দামের। সাদ্দামের সঙ্গে রিয়ার যখন প্রথম পরিচয় হয় তখন রিয়ার বয়স ছিল 19 বছর। রামাদে ও সাদ্দামের সম্পর্ক বেশ ভালোই চলছিল। এর কিছুদিন পর সাদ্দাম রিয়ার সঙ্গেও কথা বলতে শুরু করে। এইভাবে কথা বলতে বলতে সাদ্দাম এবং রিয়ার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। এইখানে একটা কথা মনে রাখতে হবে, সাদ্দামের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল রামার, কিন্তু তা সত্ত্বেও প্রেম করে রিয়ার সঙ্গে। সাদ্দাম ও রিয়ার সম্পর্কের ব্যাপারে জেনে যায় রামাদে। এই সম্পর্ক নিয়ে রামাদে বেশ খুশি ছিল। এরপর তাদের দিনকাল বেশ ভালোই কাটছিল। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাওয়া, সমস্ত কিছুই ফেসবুক পোস্টে তারা শেয়ার করত। অর্থাৎ রামাদের কোনো সমস্যাই ছিল না রিয়া ও সাদ্দামের সম্পর্ক নিয়ে। এরপর রিয়া ও সাদ্দাম লিভিনে থাকতে শুরু করে ব্যারাকপুরে, আর রামাদে তখন আলাদা ঘর ভাড়া করে থাকতো। এমন করে সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করে রিয়া একদিন জানতে পারে সাদ্দাম বিবাহিত এবং তাদের একটা সন্তান আছে, আর এই ব্যাপারে সাদ্দাম কোনোদিনই রিয়া এবং রামাকে জানায়নি। এই ঘটনা জানার পর রিয়া সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তখন সাদ্দাম রিয়াকে বোঝায় তুমি টেনশন করো না, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকেই বিয়ে করব। এই প্রতিশ্রুতি দিয়ে সাদ্দাম রিয়াকে কোর্ট ম্যারেজ করে এবং এই কোর্ট ম্যারেজ করার পর সবকিছুই আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। রিয়ার মা যখন এই ব্যাপারে জানতে পারে তখন সাদ্দামকে ব্ল্যাকমেল করা শুরু করে। রিয়ার মা রামা কয়েকটা শর্ত রাখে। নাম্বার 1, পুরনো যে স্ত্রী আছে তাকে ডিভোর্স দিতে হবে। নাম্বার 2, রামা এবং রিয়ার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এইভাবেই মা ও মেয়ে সাদ্দামকে ব্ল্যাকমেল করা শুরু করে এবং সাদ্দামের কাছ থেকে বেশ কিছু টাকা তারা আত্মসাৎ করে নেয়। সাদ্দাম তার প্রথম স্ত্রীকে ছাড়তে চাইছিল না, কারণ তার প্রথম স্ত্রীকে সে বড্ড ভালোবাসতো, কিন্তু ওই মা ও মেয়ের চাপে পড়ে সে দিশেহারা হয়ে যায় যে কি করবে। এইভাবে চলতে চলতে 17 ফেব্রুয়ারি 2020 সাদ্দামের বন্ধু মঞ্জুর আলমকে সঙ্গে নিয়ে একটা প্ল্যান বানায়। প্রথমে রামা ও রিয়াকে দেখা করতে বলে সাদ্দাম এবং তারপর তারা একসাথে খাবার খায়, আর ওই খাবারের মধ্যে লুকিয়ে তারা মাদকদ্রব্য মিশিয়ে দিয়েছিল। আর ওই খাবার খাওয়ার পর রামা ও রিয়া দুজনেই বেহুশ হয়ে যায়। তারপরেই মা ও মেয়েকে গলা টিপে খুন করা হয়। এরপর সাদ্দামের প্ল্যান ছিল তাদেরকে গর্ত করে মাটি চাপা দিয়ে দেবে। প্রথম প্ল্যানে তারা সফল হয় না। তারপর তারা সিদ্ধান্ত নেয় মা ও মেয়ের মৃতদেহকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দেবে। সাদ্দামের বন্ধু মঞ্জুর আলম, যে কিনা রামা ও রিয়ার মৃতদেহ পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এরপর কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের আগেই বলে দিয়েছি। এরপর পুলিশ রিয়ার ঘর থেকে একটা ডায়েরি উদ্ধার করেছিল, যে ডায়েরিতে লেখা ছিল সাদ্দাম শুধু রিয়ার সঙ্গে সম্পর্কে জড়িত ছিল না, তার মা রামাদের সঙ্গেও সম্পর্কে জড়িত ছিল। পুলিশ সমস্ত তথ্য জোগাড় করার পর সাদ্দাম ও মঞ্জুর আলমকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা এখনও জেলে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।